জি ম্যাম হচ্ছে। ওকে, তো আমি বেসিক্যালি এই কোর্সের জন্য যে বইটা ফলো করবো সেটা হচ্ছে এইটা, ইন্টারন্যাশনাল HRM ম্যানেজিং পিপল ইন আ মাল্টিন্যাশনাল কনটেক্সট, এবং এইটা লিখেছে পিটার জে ডাউনিং এর বই বললেই হবে। ঠিক আছে, এই বইটা যদি আপনারা কিনে নেন খুবই ভালো হবে, আর যদি না কেনেন তাতে অসুবিধা নেই, যদি মনে করেন আমার বই থেকে ফটোকপি করবেন সেটা করতে পারেন। আর হচ্ছে কি আমি স্লাইডগুলো পোর্টালে দিয়ে দিব, প্লাস আপনাদের যে কোর্স আউটলাইন সেটা আমি পোর্টালে দিয়ে দিব। ঠিক আছে, এগুলো সব আপনারা পোর্টাল থেকে পেয়ে যাবেন। তারপরও যদি কখনো মনে হয় ইফ ইউ নিড এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল আমার থেকে ডিরেক্টলিও নিতে পারবেন। ওকে, এটাতে কোনো প্রবলেম নেই, ম্যাটেরিয়াল নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না হোপফুলি। বাট আমি এক্সপেক্ট করব আমি শোয়িং দ্য স্লাইডস, আপনারা প্লিজ খাতায় ওনলি স্লাইডস লিখবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে, শুধু স্লাইড লিখলে কিন্তু হবে না। ওকে, স্লাইডে বুঝি নাই আগে বিষয়টা বলেন, মানে কি লিখবো না, ওনলি স্লাইড। আমি যে স্লাইড দেখাচ্ছি অনেকে কি করে হুবহু এইটুকু লিখে দেয়, বাট এইটুকু লিখলে আসলে হবে না। আমি তো আসলে স্লাইডে পুরো বইটা দেখাবো না, আমি জাস্ট কি পয়েন্ট বা মেইন সামারি, মেইন জিস্ট, আই শো ইউ দ্য ওনলি জিস্ট। ওকে, বা ওনলি সামারি। তো আপনারা যদি ওনলি সামারি এক্সামের খাতায় লিখেন তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে, বইটা পড়তে হবে। ওকে, এই বই থেকে আমি স্লাইডগুলো করেছি, এই স্লাইডগুলো পাওয়া যায়, ইন্টারনেটেও পাবেন, আমিও পোর্টালে দিয়ে দিই। ওকে, সফট কপি কি আছে বইয়ের সফট কপিটা আমার কাছে নেই, বাট আপনারা সার্চ করতে পারেন, পেতেও পারেন। ওকে, তো ফার্স্ট আমরা যেটা করব দেখেন এখানে আছে অ্যাপ্রোচেস টু ইন্টারন্যাশনাল HRM। অনেকগুলো অ্যাপ্রোচ আছে। প্রথমটা যদি আমি বলি, লিখে নেন একটুখানি, একটু নোট নেবেন যে দেয়ার আর 3 ব্রড অ্যাপ্রোচেস। 3টা অ্যাপ্রোচ আছে যদি আমরা ব্রডলি ভাগ করি। অ্যাপ্রোচেস টু কি বলেন তো? অ্যাপ্রোচেস টু HRM না, কিন্তু অ্যাপ্রোচেস টু ইন্টারন্যাশনাল HRM। ওকে, এটা কিন্তু ভোলা যাবে না। HRM আর ইন্টারন্যাশনাল HRM এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি একদম শুরুতে বলেছি, রাইট? যে HRM যখন আমরা পড়ি আমরা একটা নেশনের মধ্যে বা একটা বর্ডারের মধ্যে থাকি, আর যখন ইন্টারন্যাশনাল HRMটা পড়ি তখন আমরা কিন্তু একটা বর্ডারলেস হয়ে যাই, বা আমরা ইন্টারন্যাশনাল বা দেশের মধ্যে অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল HRM, রাইট? আচ্ছা, তো প্রথম অ্যাপ্রোচেস এখানে লেখা আছে, দেখেন অ্যাপ্রোচেস টু ইন্টারন্যাশনাল HRM, it's written here. Okay, so approaches to international HRM, there are basically 3 broad approaches. প্রথমটা ছিল first approach emphasized a cross-cultural management approach and examined human behavior within organizations from an international perspective. প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে যখন আমরা ইন্টারন্যাশনালি HRM এর কথা চিন্তা করি, that means first thing we have to understand that বিজনেসটাও কিন্তু ইন্টারন্যাশনাল, রাইট? মানে মাল্টিন্যাশনাল কোম্পানি বলতে আমরা যেটা বুঝি, যেমন নেসলে, এখানে নেসলের হেডকোয়ার্টার কোথায়? নেসলের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। গুড। তারপর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দেশে আছে আমাদের, এটা হেডকোয়ার্টার কোথায়? ইউকে। ভেরি গুড, আপনারা পারেন, অনেক পারেন, মাশাআল্লাহ। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে আমরা কিছু ইন্টারন্যাশনাল HRM নিয়ে ডিল করব, বেসিক্যালি উই আর ডিলিং উইথ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। ঠিক আছে, যার কিন্তু হেড অফিস যে সুইজারল্যান্ড, এটা জানলাম, এটা আমি ইউটিউবে একটা ভিডিও দেখি, মানে ওই সুইজারল্যান্ডের একটা সংস্থা গবেষণা করে বের করছে যে নেসলে বাচ্চাদের জন্য যে খাবার মার্কেটে মানে লঞ্চ করে, এটা বাংলাদেশ বা উন্নত কান্ট্রির জন্য যেটা করে, উন্নত কান্ট্রির জন্য সেগুলো করে না, কম বেশি আছে, এর ক্ষতিকার একটা দিক আছে। এটা নিয়ে ইউটিউবে ইভেন আপনার টেস্ট অনুযায়ী সবকিছু চেঞ্জ হয়, কান্ট্রি ওয়াইজ সবকিছু চেঞ্জ হয়। বাংলাদেশের এটা নট অনলি নেসলে, ইট অল ইন্টারন্যাশনাল মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটা করে বিকজ অফ সেখানকার পিপল, সেখানকার মার্কেট। এখন ইউএসএ তে একটা ইউএসএ কালচারে ওরা যেটা খেতে পছন্দ করে আমরা কিন্তু ওটা টেস্টই পাবো না। ঠিক আছে, সো আমাদের টেস্ট, আমাদের ট্রেন্ড, আমাদের প্রায় বাংলাদেশে যে প্রোডাক্ট তৈরি করে প্রায় সেম প্রোডাক্ট ইন্ডিয়াতে সেই মানের করে, ওখানে প্রোডাক্ট আলাদা, ওখানে আবার ইন্ডিয়ান কন্ডিশনের সাথে ওদের হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং, লাইফস্টাইল, তারপরে ইনকাম, ঠিক আছে, জেন্ডার, অনেক কিছুর উপর বেস করে কিন্তু এগুলো করা হয়। তো আমরা যখন ইন্টারন্যাশনাল HRM এর কথা বলবো আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে উই আর টকিং অ্যাবাউট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, নো ন্যাশনাল বা নো ডোমেস্টিক ফার্ম। তো মডেল
source management beyond borders. Beyond borders and for multinational companies, applicable for multinational companies or international companies. Exactly, a perfect example of globalization. So for expatriates, এগুলো আমরা সব করব সামনে আসছে coming to that. তো প্রথমে যেটা বলছে দেখেন, first approach was to understand যে আসলে প্রত্যেকটা দেশ কিন্তু ভিন্ন এবং প্রত্যেকটা দেশের মানুষের কালচারটাও ভিন্ন। So এই যে differences of culture is there, differences of trends are also there. So একটা মানুষ যখন একটা কালচারে brought up হয় কি হয়, অটোমেটিক ওর মধ্যে অনেক কিছু থাকে। ও কিন্তু দেখবেন ছোটবেলা থেকে কি বলে, আমার এটা ভালো লাগে না, আবার আমার এটা ভালো লাগে। এই যে হ্যাঁ না, মানুষের যে সাইকোলজি কালচার ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হয়, এটা ফার্স্ট অ্যাপ্রোচে বোঝার চেষ্টা করা হয়েছে। মনে করেন বাংলাদেশে আপনি চাকরি করছেন, আপনার কাছে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন তার মধ্যেই কত রকমের মানুষ থাকে, আর যখন একটা দেশের বাইরে চিন্তা করছেন তখন চিন্তা করেন কত রকমের মানুষ থাকতে পারে। আপনি দেখবেন আপনি যে অর্গানাইজেশনে চাকরি করছেন আপনার কাছে হয়তো মনে হয় আপনার যদি একটু বেতন বাড়ানো হয় ওটা আপনার জন্য খুবই মোটিভেটিং, রাইট? আপনার একটা কলিগকে জিজ্ঞেস করেন, দেখবেন তার জন্য ওটা মোটিভেটিং না, তার জন্য হয়তো হ্যাঁ তার জন্য তোমার ডেজিগনেশনটা মোটিভেটিং হতে পারে, অফিস থেকে একটা গাড়ি দিবে সেটা মোটিভেটিং। তাহলে একটা ছাদের নিচে যদি এত রকম মানুষ থাকে তাহলে দেশের প্রত্যাশা এক এক রকম, ঠিক আছে? এই যে এক একটা মানুষের সাইকোলজি এক এক রকম, সো এক একটা মানুষকে এক একভাবে ট্রিট করতে হবে। সেম কান্ট্রি ওয়াইজও তাই, কান্ট্রি ওয়াইজ মানুষকে ট্রিট করতে হবে, ক্রস কালচারাল হতে হবে। আমি এখানে বসে এটা এক্সপেক্ট করতে পারবো না যে ইউকে এর মানুষরা বা ইন্ডিয়ার মানুষরা আমার মতো হবে, এটা এক্সপেক্ট করা যাবে না। ওরা কি চায়, হ্যাঁ ওদের কোনটা পছন্দ অপছন্দ সেটা আমাকে স্টাডি করতে হবে। ওকে, সেকেন্ড অ্যাপ্রোচ ডেভেলপড ফ্রম দ্য comparative industrial relations and HRM literature seeks to describe, compare and analyze HRM systems in various countries. সেকেন্ড অ্যাপ্রোচটা কি করেছে, অন্যান্য দেশে কি করা হয় এটা ফলো করার চেষ্টা করা হয়েছে বা স্টাডি করা হয়েছে যে আমরা তো বাংলাদেশেও সেটাই করি, আচ্ছা ইন্ডিয়া কি করে, আচ্ছা শ্রীলঙ্কা কি করে, হ্যাঁ নেপাল কি করে, বা আমরা তো ব্রিটিশ আমেরিকান টোবাকো এরকম পারফর্ম করছে, হেড কোম্পানি হেডকোয়ার্টার যেখানে ইউকেতে ওরা কি করছে, এটা একটু স্টাডি, এটা স্টাডি করাটা একটু ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি স্টাডি না করি আমরা কিছুই জানতে পারবো না। ওকে, এই জন্য কিন্তু এখন দেখবেন এইসব বড় বড় কোম্পানির ম্যাক্সিমাম মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম ইনফরমেশনস আর অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। আপনি মোটামুটি ওয়েবসাইট স্টাডি করে বুঝতে পারবেন ওদের ওয়ার্ক কালচারটা কেমন। ইভেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কি কেউ কখনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন? কখনো করেছেন? প্রথম স্টেপটা কি জানেন? একটা অনলাইন এক্সাম, এবং অনেকগুলো কোয়েশ্চেন হয়। 30 মিনিটসের ইটস অ্যান অনলাইন এক্সাম, 30 মিনিটসের এক্সাম হয় এবং ওই এক্সামে দেখা যায় যে ওরা একটা একটা করে কোয়েশ্চেন দেয় উইথ 5 or 6 অপশনস। ওই অপশন থেকে আপনি যে অপশনটা চুজ করবেন, আধা ঘন্টা ধরে যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিবেন, ওটা দেখে না ওরা বুঝে যায় যে এইটা কি আদৌ আমাদের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট হবে কিনা। ঠিক আছে, দেখবেন আপনি 5-6টা যে অপশন থাকে না, খুব বেশি চেঞ্জ না, খুব বেশি যে মানে অপশনগুলোর মধ্যে অনেক ডিফারেন্স, নট লাইক দ্যাট, খুবই সাটল ডিফারেন্স। এরকম থাকে যে হঠাৎ করে আপনার একটা কলিগ অসুস্থ হয়ে গেল, আপনি কি তখন আপনার কাজে কনসেন্ট্রেট করবেন নাকি আপনার কলিগকে গিয়ে হেল্প করবেন, এই টাইপের আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন। কিন্তু ইউ হ্যাভ টু চুজ ওয়ান অপশন। খুবই ইন্টারেস্টিং, যদি কখনো সময় পান, চাকরি করেন না করেন, এটা একটু ট্রাই করেন, খুবই ইন্টারেস্টিং। এবং হাফ অ্যান আওয়ার যে আপনার কিভাবে চলে যাবে আপনি বুঝবেন না, কারণ একটা একটা করে কোয়েশ্চেন হবে, একটা কোয়েশ্চেন আসবে আপনি অ্যান্সার দিবেন, নেক্সট দিলে পরের কোয়েশ্চেনটা আসবে, এভাবে করে আপনি দিবেন এবং এই কোয়েশ্চেন অপশনগুলো ওদের কাছে একবারেই প্রেজেন্ট হয়। এন্ড তখন দে ডিসাইড যে আমরা কি নেক্সট ফেজ আরো ডাকবো কিনা। ঠিক আছে, ওদের কিন্তু এটা প্রত্যেকটা কান্ট্রিতেই তাই। এখন বাংলাদেশ দেখতেও যে ধরনের কোয়েশ্চেন দিচ্ছে যে কলিগ অসুস্থ হয়ে গেলে কি করবে, বাট অন্যান্য দেশে হলে কি অন্যরকম কোয়েশ্চেন থাকতো। ঠিক আছে, ওই লাইফস্টাইল ওয়াইজ আমরা বাঙালি একটু বেশি ইমোশনাল, তাই আমাদের ইমোশন দিয়ে প্লে করে। যখন আপনি দেখবেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে খুব ইমোশনাল কোয়েশ্চেন, খুবই সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, মানে আপনার ব্রেইন একদম নিয়ে হয়ে যাবে। আপনার মাঝে মাঝে মনে হতে পারে যে আমি এখন কি করবো, আসলে যদি এই সিচুয়েশনে আমি কি করতাম। তো আমাদের ওরা জানে যে বাঙালি পিপল আর ভেরি ইমোশনাল। ঠিক আছে, এদের সাথে ইমোশন দিয়ে প্লে করা যায়, এই জন্যই ইমোশনাল কোয়েশ্চেন থাকে। তো ওরা এত কিছু জানে, দ্যাট মিনস ওরা প্রত্যেকটা দেশের মানুষের সাইকোলজিটা বোঝে, ওটা নিয়ে স্টাডি করে, কোয়েশ্চেন প্যাটার্ন হলো। ওকে, এরপরে থার্ড অ্যাপ্রোচটা দেখেন। Third approach seeks to focus on aspects of HRM in multinational firms. The approach taken, in this book reflects the third approach. Okay, এই বইয়ে আমরা third approachটা নিয়ে বেশি পড়াশোনা করব। I mean, third approach
অ্যাপ্রোচটা হচ্ছে ওভারঅল সব ধরনের মাল্টিন্যাশনাল ফার্ম নিয়ে আমরা স্টাডি করব, যে কোনটা কি করছে বা কোনটার কারণে কি হচ্ছে। আমরা এখানে প্রচুর এক্সাম্পলও পাবো, এই জন্য বলেছি বইটা একটু কিনবেন কাইন্ডলি। খুব বেশি আমার মনে হয় প্রাইস হবে না, যদি পারেন এটা কিনে নেবেন, ঠিক আছে। অনেক এক্সাম্পল আমরা দেখবো যে আসলে মাল্টিন্যাশনাল ফার্মগুলো কি করে, কি কি ডিফিকাল্টিস ফেস করে। কারণ আমরা মনে করি কি যে এইচআর এর হয়তো বা কোনো কাজ নাই, বাংলাদেশে এইচআর যেটা করে হয়তো ইউকেতে বা আমেরিকাতে এইচআর বসে তাই করে, আসলে না। ইটস সো টাফ। মাল্টিন্যাশনালসে এইচআর এর চাকরিটা ইটস রিয়েলি টাফ। আচ্ছা, থার্ড অ্যাপ্রোচটা এখানে আছে, যদি কেউ লিখতে চান বা নোট করতে চান লিখে নিতে পারেন। আমি অলরেডি বলে দিয়েছি এটা হচ্ছে I will upload it at your portal, okay? A third approach seeks to focus on aspect of HR in multinational firm. মানে multinational firm গুলো কি ধরনের HR প্র্যাকটিস করে থাকে সেটাই আমরা এখানে করব। পুরো বইটাই বা যে চ্যাপ্টারগুলো আমরা কভার করব মোস্টলি অন দিস অ্যাপ্রোচ। Okay, next up in Jen. Moving on. এটা কিন্তু বইয়ের নাই, এটা পড়েছি আমি, মানে আমি স্লাইডে পেয়েছি। ইন্টার রিলেশনশিপস বিটুইন অ্যাপ্রোচেস ইন দিস ফিল্ড। দেখেন তিনটা যে আমরা অ্যাপ্রোচ করলাম না, দেখেন এ হচ্ছে এই সাইডে ক্রস কালচারাল ম্যানেজমেন্ট, কালচারটা বোঝা ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ কম্পারেটিভ এইচআর এন্ড আইআর সিস্টেম, আমরা কম্পেয়ার করতে পারি। এই সেকেন্ডটা কিন্তু থার্ডটার মধ্যেও চলে আসে। যখন আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি এইচআর সম্পর্কে জানতে চাইবো তখন কিন্তু অটোমেটিক আমাদের মাথার মধ্যে একটা কম্প্যারিজন কাজ করবে, যে ইউকে তে এটা হয় বাট ইউএসএ তে তো এটা হয় না, আবার ইউএসএ তে এটা হয় কিন্তু কি কানাডাতে তো এটা হয় না। এরকম আমাদের মাথায় কিন্তু মানে নিজে নিজেই অটোমেটিক কিন্তু আমাদের এই কম্প্যারিজনটা চলে আসবে, যেটা কিন্তু আমাদের 3 তে এফেক্ট করবে। 3 টা দেখেন সবচেয়ে বড়, সবচেয়ে ব্রডার অ্যাপ্রোচ বা ব্রডার কনটেক্সট, দ্যাটস ওয়াই এই 3 তেই আমরা করব। আপনারা চাইলে একটু ড্র করেও নিতে পারেন if you want to. অবশ্যই সব দিয়ে দেবো, নো প্রবলেম। পোর্টালে আপনারা সব পাবেন, ম্যাটেরিয়াল নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। আমি জানি আপনারা খুব ব্যস্ত, আপনারা সবাই কোথাও না কোথাও জব করছেন, সো এই পোর্টাল দিয়ে বা ম্যাটেরিয়াল নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। Defining international HRM. আচ্ছা, আপনারা কি HRM কি শুধু এটা জানেন? What is HRM? What is human resource management? বলেন তো, যা মনে আসে বলেন। HRM হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার, এইটা সঠিকভাবে সে পাচ্ছে কিনা এটা কনফার্ম করে হচ্ছে HRM এর কাজ, বা এটাই HRM। আচ্ছা, দেন আর কারো কিছু বলবেন? এনিথিং, এনি আইডিয়া, হোয়াট ইজ HRM? হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট? মানুষকে ম্যানকে সম্পদে পরিণত করা এইচআর কাজ। আচ্ছা, দেন manage human resource. yeah, of course, this is the basic thing. Training motivation. Training motivation is also there. Okay. They are part of. আপনাদের কাছে কি মনে হয়, is it a broad context or is it a very narrow topic? Broad. Broad. But যখন দেখবেন কারোর সাথে কথা বলবেন, এমন ভাবে কথা বলে যে এইচআর কোনো জবই নাই বা কাজই নাই, ঠিক আছে? বাট না, it's a very tough job. কেন জানেন? কারণ HR deals with people. HR deals with people. And মানুষের থেকে complicated creature আর কিছু নাই। আমার কাছে মনে হয় এইচআর আসলে মানুষকে নিয়ে ডিল করে, মানুষের সাইকোলজিকে নিয়ে। এক্স্যাক্টলি, মানে আপনি তো আসলে এটা বলতে পারছেন না, বাট বলছেন যে মানুষকে নিয়ে ডিল করা। বাট মানুষকে নিয়ে ডিল করতে গেলেই তো উই ফেস দ্য ডিফিকাল্টি, তাই না? এক একটা মানুষের এক এক রকম মাইন্ড, এক একটা মানুষের এক এক রকমের লেভেল অফ মোটিভেশন, লেভেল অফ ডেডিকেশন আলাদা, স্যাটিসফ্যাকশন লেভেল আলাদা, ডিসস্যাটিসফ্যাকশন লেভেল আলাদা, ঠিক আছে? এক একটা মানুষের কিন্তু এক এক রকম। সো আমরা কিন্তু এই জন্যই বলি যে এইচআরটা আসলে ভেরি টাফ জব, কারণ ইট ডিলস উইথ পিপল। তো এইচআর এর ডেফিনেশন যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে ডেফিনেশনটা হবে বেসিক্যালি ম্যানেজিং হিউম্যান রিসোর্সেস। এখন এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে, তাই না? প্রথমে আছে কি রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। ওকে, আপনি প্রথমে কি করবেন? পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাক্ট পিপল, হায়ার পিপল, রাইট? এগুলো সিরিয়ালি আসছে। প্রথমে আমাকে যেটা করতে হবে, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনে একদম প্রথম স্টেপ হচ্ছে আমার
দেখেন এখানেও আছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, দেখেছেন? হ্যাঁ, এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এটা অ্যাজিউম করতে হবে বা প্রেডিক্ট করতে হবে যে আগামী 6 মাস পর বা 1 বছর পর হাউ মেনি হিউম্যান রিসোর্সেস উইল আই নিড, আমার কতজন লাগতে পারে। ঠিক আছে, এটা কিন্তু প্রেডিক্ট করা যায়, হ্যাঁ, যে আমার কোন এমপ্লয়টা থাকবে, কে চলে যাবে, এগুলো কিন্তু এইচআর ম্যানেজাররা ভালোভাবে প্রেডিক্ট করে। কাজের কি পরিমাণ চাপ থাকবে, এক্স্যাক্টলি, কত এটা সব প্রেডিক্ট করা যায়। লাগবে। কারণ কি আপনি যদি না থাকেন তাহলে আপনি ডেফিনেটলি অন্য জায়গায় অ্যাপ্লাই করবেন, এগুলো কিন্তু চলে আসে নিউজগুলো এইচআর ম্যানেজারের কাছে। তারপরে আপনার পারফরম্যান্স দেখলেও বোঝা যায় আপনি অনেক ভালো পারফর্ম করছেন আপনি, বাট ইউর স্যালারি ইজ ভেরি লো, আপনি এই অর্গানাইজেশনে থাকবেন না, আপনি সবসময় বেটার অপরচুনিটি খুঁজতে থাকবেন। সো এই জন্য একটা এইচআর ম্যানেজারকে অবশ্যই যেটা করতে হয় যে এটা আগে থেকে প্রেডিক্ট করতে হয়, টু প্রেডিক্ট অর টু অ্যাজিউম যে আমার 6 মাস বা 3 মাস বা 8 মাস পরে আমার কতজন এমপ্লয়ি লাগতে পারে। এটাই হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, বেসিক্যালি অ্যাজিউমিং, অথবা আমরা অনেক সময় বলতে পারি যে কম্পেয়ারিং ডিমান্ড ভার্সেস সাপ্লাই। হ্যাঁ, যে আমার অর্গানাইজেশনে কতজন লোকের ডিমান্ড আছে বা কিরকম লোকের ডিমান্ড আছে, আর অর্গানাইজেশন সেরকম লোক কতজন আছে। মনে করেন ফর এক্সাম্পল আমার 20 জন খুবই এফিশিয়েন্ট এমপ্লয়ি দরকার, whereas আমার কাছে আছে মাত্র 10 জন, তাহলে আমার কি ল্যাকিংসটা কতটুকু? 10 পিপল। তাহলে আমাকে আগামী 6 মাস 8 মাসের মধ্যে এরকম 10 জন এফিশিয়েন্ট মানুষকে হায়ার করতে হবে বা রিক্রুট করতে হবে। ঠিক আছে, এখন আসবো আমরা রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনে। আচ্ছা বলেন তো, which one comes first, recruitment নাকি সিলেকশন? Which one comes first? Recruitment. Good. What is recruitment? Recruitment some people to advertise. Okay. Then what is selection? Selection is part of recruitment. Selection when recruitment process is almost near completion, the person is selected. Recruitment includes test into advertisement, test into then ম্যাডাম, বিষয়টি এভাবে বলা যায় না যে রিক্রুটমেন্টটা হচ্ছে সকল ক্যান্ডিডেট আসবে, আসার পরে আমি সবার সাথে না, কথা আমি জানতে বলবো। চাচ্ছি what is the basic difference between recruitment and selection? বলেন, বুঝিয়ে বলেন। What is the দুটো তো আলাদা নাকি দুটো during একই? recruitment process we shortlist candidates. Okay, and the final selection is the selection process. Okay. Absolutely correct. আচ্ছা, তো রিক্রুটমেন্ট হচ্ছে বেসিক্যালি অ্যাট্রাক্টিং পোটেনশিয়াল ক্যান্ডিডেটস। আমরা যে নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট নিই, ফেসবুকে দিচ্ছি, লিঙ্কডইনে দিচ্ছি, পিডি জবসে দিচ্ছি, কেন দিচ্ছি? টু অ্যাট্রাক্ট পোটেনশিয়াল ক্যান্ডিডেটস। ওকে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এখান থেকে আমাদের শুরু হয় রিক্রুটমেন্ট প্রসেস। তা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে কি হয়? আমরা হাজার হাজার লাখ লাখ অনেক সিভি পাই, তাই না? তো এত সিভি থেকে তো আমরা ক্যান্ডিডেট ডাকি না, আমরা কি করি? শর্ট লিস্ট করি, স্ক্রিনিং করি বা ফিল্টার করি যে কার সাথে আসলে আমাদের স্কিল, আমরা যেরকম লোকজন মিলে। আমরা কিন্তু কথা বলি না, নো, এটা কিন্তু একেবারেই রিক্রুটমেন্ট ফেজে আমরা কিন্তু কথাবার্তা বলি না, আমরা হচ্ছে কি একদম অফ ক্যামেরা কাজ করতে থাকি। আমি যদি বলি, ঠিক আছে, কি করে আমরা ফিল্টার করি, নিজে নিজে ওদের কাগজগুলো দেখে চিন্তা করি যে না, ও এদের সাথে যাবে না, আমার যেরকম স্কিল দরকার ওটা নাই, তারপর হচ্ছে কি আমার যেরকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দরকার ওটা নাই, ঠিক আছে, বা এক্সপেরিয়েন্স অনেক এক্সপেরিয়েন্স দরকার হয় সেটা নাই, আমি যে ট্র্যাক অনেকের আবার হচ্ছে রাইট, অনেকের আবার আউটলুক দরকার হয় সেটা নাই, ঠিক আছে, বা অনেকের হয়তো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড দরকার সেটা নাই। এরকম করে করে আমি কিন্তু ফিল্টার করে ফেলবো একা একা, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, ঠিক আছে, করে ধরেন হাজার হাজার লাখ লাখ সিভি থেকে আমি ফাইনালি 20 জন বা 10 জন আসবো। এই যে 10 জনকে আমি এখন কি করবো? ডাকবো কথা বলার জন্য, ঠিক আছে। এই যে আমি ডাকলাম, কথা বললাম, দেন ফাইনালি 2 জনকে, 1 জনকে বা 3 জনকে আমার পছন্দ হবে, আমি সিলেক্ট করবো। এই যে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে সিলেকশন। তার মানে মনে রাখবেন, ফাইনালি একজন ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার আগ পর্যন্ত all the processes goes under the recruitment segment, ঠিক আছে। আমি কিন্তু দেখেছি অনেকেই, আপনারা যদিও একদম কারেক্ট বলেছেন, বা অনেকেই কিন্তু আছে এই দুটাকে একেবারে মিক্স করে ফেলে। অনেকে ভাবে রিক্রুটমেন্ট যা, সিলেকশনও তা, আবার অনেকে বলে সিলেকশন আগে আসে, রিক্রুটমেন্ট পরে হয়। না, রিক্রুটমেন্ট কামস ফার্স্ট, এবং রিক্রুটমেন্টই ব্রড, সিলেকশন কিছু না। ভালো লাগলো একজনকে, কথাবার্তা বলে ফাইনালি সিলেক্ট করবেন, ওটাই হচ্ছে সিলেকশন। ওকে, তো রিক্রুটমেন্ট সিলেকশনের পরে কি হয় বলেন? এরপর হয় ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আমরা কি এখন চিন্তা করছি না
কি হয় জানেন, এই ইন্টারন্যাশনাল এইচআরএম এর সাথে বেসিক এইচআরএম কে কম্বাইন করে করছি আমরা, কিন্তু এখন বেসিক এইচআরএম আছে, বাট এটা ইন্টারন্যাশনাল এইচআরএম এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো ফার্স্টে we are doing recruitment and selection, then আমরা কি করব, ট্রেনিং এর ডেভেলপমেন্ট। ধরেন আমার একটা এক্সপেরিয়েন্স লোক দরকার ছিল, আমি পেলাম না, আমি পেলাম ফ্রেশার। ও কি পারবে এক্সপেরিয়েন্স লোকের মতো কাজ করতে? না। তাহলে কি করতে হবে, ইমিডিয়েটলি ওকে ট্রেন আপ করতে হবে। এখন মনে করো ওকে আমি যে ট্রেনিং দিচ্ছি, যে অলরেডি 10 বছর ধরে আমার অর্গানাইজেশন চাকরি করে, আমি কি তাকে সেম ট্রেনিং দিতে পারবো? নো। কিন্তু অর্গানাইজেশনগুলো ভুল এখানেই করে, সবাইকে ধরে একসাথে একই ট্রেনিং দিয়ে দেয়, সেম ট্রেনিং প্রসেস আমাদের উপর করে। এতে কি হয় জানেন, কারো কারো লাভ হয়, কারো কারো হয় না। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো ফোনটা যদি একটু সাইলেন্ট রাখেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ট্রেনিংটা সবার জন্য কিন্তু সমান হবে না। আমার জন্য যতটুকু ট্রেনিং দরকার হবে আপনাদের তার থেকে বেশিও লাগতে পারে, কম লাগতে পারে, এটাও কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? Is there any difference between training and development? What do you think? Training is common and Output, result, and the work. training is The result of training is development. Then, what are the basic differences? এই যে ম্যাডাম আপনি একটু আগে যে বললেন যে যার কারো দরকার পড়ে কারো দরকার পড়ে না, তো কেউ বেনিফিট পাচ্ছে এটাতে কেউ পাচ্ছে না, এটা একটু ডিফারেন্স হতে পারে। আচ্ছা, then training. Basically, we have to introduce to system and development is according to the job. According to the job training, that is called training. Yes, correct. And what is development then? development. Means according to profession, personal আপনাদের training. ট্রেনিং unskilled to semi-skilled, semi-skilled to skilled to advanced. This is the development. Development, okay. তো বেসিক একটা ডিফারেন্স আছে, এখনো বলেন নাই আপনারা কেউ। আপনারা অনেক অ্যাডভান্স বলছেন, কিন্তু বেসিক যে জিনিসটাই মিস করে গেছে। সেটা ট্রেনিং কিন্তু আপনাকে অর্গানাইজেশন থেকে দিচ্ছে, বাট ডেভেলপমেন্টে কিন্তু ইট ডিপেন্ডস অন ইউ, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটাই মেইন ডিফারেন্স। ট্রেনিং হচ্ছে আপনি এখন যে কাজটা করছেন বা করবেন, হ্যাঁ, এখন যে কাজটার জন্য আপনি চাকরিটা পেয়েছেন, ওটা কিভাবে Professional growth. প্রফেশনাল ইজ ট্রেনিং এন্ড পার্সোনাল গ্রোথ ইজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো ট্রেনিংটা হচ্ছে আপনাকে অফিস থেকে দিবে, কারণ ওদেরই তো গরম যে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে না, তো কি করবে, আপনাকে ট্রেন আপ করবে সো দ্যাট আপনি তার কাজটা যেন ভালো মতো করতে পারেন। দ্যাট ইজ ট্রেনিং। এখানে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনাকে শেখাবে, আপনি শিখবেন। ডেভেলপমেন্ট ইজ অ্যাবসলিউটলি ইউর হেডেক। আজকে থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা আপনাকে কেউ পুশ করবে না, only you can push yourself. ওকে, আপনি কি করতে পারেন, আপনি কিছু শর্ট স্কিল কি করতে পারেন, শর্ট কোর্স করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনি বিভিন্ন জায়গায় ছোট ছোট স্কিল অ্যাকোয়ার করার জন্য শিখতে পারেন, আপনি কোথাও ট্রেনিং নিতে পারেন, নিজের টাকা খরচ করে। কারণ আপনি নিশ্চয়ই এখন আমি এমন কোনো মানুষ দেখি নাই যে আজকে যেখানে আছে 5 বছর পর সেখানেই থাকতে চায়, নেভার। তা আপনি অবশ্যই নিজের প্রমোশন চান, নিজের ডেভেলপমেন্ট চান, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ধরিয়ে নেন আমি কিচ্ছু করবো না, আজকে যেখানে আছেন নেক্সট 5 ইয়ার্স পরেও আপনি সেখানেই থাকবেন। সো মনে রাখবেন, ট্রেনিংটা ইজ মোর লাইক প্রফেশনাল, এবং ট্রেনিং ফোকাসেস অন দ্য কারেন্ট সিচুয়েশন। আপনারা এটা কি করছেন? আমি নিব তো, এখন আপনারা একটু শোনেন কথাগুলো, বাসায় গিয়ে তাহলে কি হবে, আপনারা জাস্ট একটা রিডিং করলে আপনাদের মাথায় চলে আসবে, বিকজ ইট ইজ ভেরি ইজি কোর্স, আর আমি অনেক ইজিলি বলার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে ট্রেনিং ফোকাসেস অন প্রেজেন্ট, বর্তমানে ফোকাস করে ট্রেনিং, whereas development focuses on the future. ঠিক আছে, তাহলে কি হলো, Training is for present, and development is for future. ওকে, তাহলে পার্থক্য পাওয়া গেল না? একটা হচ্ছে it's more professional, একটা হচ্ছে it's more like personal, একটা হচ্ছে কি it focuses on present training, and development focuses on future. Okay, and training depends on the organization, কি ধরনের ট্রেনিং দিবে কি না দিবে এটা তারা ডিসাইড করবে, whereas development depends on the person himself or herself. Okay, আপনারা এটা অবশ্যই করবেন, ঠিক আছে? আপনারা যদি গুগল করে নেন ডিফারেন্স বিটুইন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, অনেক সুন্দর সুন্দর পার্থক্য পাবেন, যে এই ডিফারেন্সটা পছন্দ হবে পড়ে নেবেন, এটা জানতে হবে কিন্তু এগুলো, ঠিক আছে? তারপরে বলেন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের পরে কি করতে হবে? performance management evaluation, Yeah, very good, very good. result. Very good, yes. The performance management by evaluation একটা কি জিনিস? What is that? What do you do? What do we do under the performance management segment? We monitor performance
Very good. Praise. Appraise, right? That is performance appraisal. And what is performance appraisal? To assess the abilities and capabilities of an individual. Very good. Yes. To assess the responsibilities or to assess the performance of an individual employee. Okay. Against certain standard. আমি আপনাদেরকে এটা বুঝিয়ে বলবো। Benchmark standards. Okay. তো performance appraisal টা কেন করব? কি দরকার আমাদের performance appraisal করার? বলেন তো দেখি। Whether the person can fulfill our requirement of organization or not. Okay, and that can be one crucial topic. Then Employee growth টাকে measure করা। very good. এটা হচ্ছে most important. আপনি যদি কোনো এমপ্লয়ি বেতন বাড়াতে চান কিভাবে বাড়াবেন? আপনি যদি নাই জানেন how does he perform, how does she perform, কিভাবে বাড়াবেন স্যালারি? কাউকে আপনি প্রমোশন দিতে চান কাউকে কিভাবে দিবেন? First you have to evaluate his or her performance. ঠিক আছে, সেটা হচ্ছে performance appraisal. Performance appraisalটা কি? বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড থাকবে, সেটা এগেইনস্টে আমরা প্রত্যেকটা কর্মী আলাদা আলাদা করে পারফরম্যান্স মেজার করব। মনে করেন আপনাদের তো মনে হয় সিজিপিএ 4 এর एग्जाम হয়, 4 না? তো আমরা একটা স্ট্যান্ডার্ড ধরলাম। লেটস অ্যাজিউম 3.5 ইজ দ্য স্ট্যান্ডার্ড। 3.5 বা তার উপরে যদি কারো সিজিপিএ থাকে আমরা ধরে নিব এক্সেলেন্ট স্টুডেন্ট। আর 3.5 এর নিচে যদি কারো রেজাল্ট থাকে আমরা ধরে নিব she or he needs to work hard. ওকে, তাকে আমাদের টিচারদেরকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। তো এই যে আমি যখন মেজার করতে গেলাম, ফর এক্সাম্পল আপনার নাম কি? মিথিলা। আচ্ছা, মিথিলা ধরেন 3.6 পেয়েছে, তাহলে আমি ওর পারফরম্যান্স অ্যাপ্রেজালটা কি দিব? আমি বলবো মিথিলা ভেরি গুড, কিপ ইট আপ। ওকে, কিন্তু আমি একটা ডিরেকশন দিয়ে দিলাম, রাইট? এখন মনে করেন আপনার নাম কি? আচ্ছা, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল। আপনি ধরেন পেলেন 3.4, আমি তখন বলবো যে স্বপন প্রবলেমটা কোথায়? ফার্স্ট আইডেন্টিফাই কোথায় প্রবলেম হচ্ছে, তারপরে আমার কাছে আসেন, আমি বুঝিয়ে দিব। আপনি যদি গ্রুপ স্টাডি করেন বা যেটাতে ইউ ফিল ফ্রি, আপনি যে কোনোভাবে আপনার রেজাল্টটাকে ভালো করতে হবে। এর জন্য আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। চেষ্টা করবো আমি ধরিয়ে দিতে প্রবলেমটা কোথায় হচ্ছে, আর যদি আমি না পারি তখন উনি নিজেই বের করে নেবেন। ঠিক আছে? তো এই যে দেখেন পারফরমেন্স অ্যাপ্রেজালের মাধ্যমে কি হয়, আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনাদের কোন দিকে যেতে হবে। ওনাকে একটু পড়াশোনা বাড়াতে হবে, আর আপনি যেরকম পড়াশোনা করছিলেন ওটাই কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? আর তার চেয়ে কমাবে কেন? কমালে তো তাহলে তো সে আবার স্ট্যান্ডার্ডের নিচে চলে আসবে, তাই না? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওকে, তো আমরা পারফরম্যান্স অ্যাপ্রেজাল কি করব? একটা স্ট্যান্ডার্ড সেট করব ফার্স্টে, ওটা এগেইনস্টে আমরা পারফরম্যান্স প্রত্যেকটা এমপ্লয়ির আলাদা আলাদা পারফরম্যান্স আমরা মেজার করব। দেন হচ্ছে আমরা সেই এমপ্লয়িকে ফিডব্যাক দেব, হ্যাঁ, তুমি এখানে ভুল করছো, এটা ঠিক করো, অথবা ইউ নিড ইমপ্রুভমেন্ট। ওকে, অথবা আমরা বলতে পারি ইউ আর ডুইং গুড, ভেরি গুড, কিপ ইট অন। এভাবে এই যে একটা ডিরেকশন দিয়ে দিলাম ফিডব্যাক, তাহলে কিভাবে এমপ্লয়ি কাজ করতে পারবে? তাহলে কি হবে? আপনি কাজ করেই যাচ্ছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ নো রেজাল্ট। আপনি জানেন না আপনি কি কাজ করেন না করেন, কোনো ফিডব্যাক নাই, কোনো মোটিভেশন নাই, কেউ এসে আপনাকে একটু অ্যাপ্রিশিয়েটও করে না, আপনি কি ঠিক করছেন না ভুল করছেন তাও জানেন না। ঠিক আছে? Key performance indicators are There are some KPIs, right? KPIs there. achievements against targets. Yeah. KPI is a little bit different because it varies according to departments. Okay, one department has some sort of KPIs, whereas other departments do not follow the same. Okay, so KPIs are different. উনি একটা কথা বলেছেন KPI, Key Performance Indicator. এটা আমার সাথে আপনি অনেকেই পরিচিত থাকতে পারে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ KPI ঠিক করে দেয়। তো ঠিক আছে, তোমার KPI হচ্ছে মনে করো তোমাকে, আচ্ছা আমি তাহলে এইভাবে বলি, মনে করেন আপনাদের জন্য একটা স্কলারশিপ অফার আছে। KPI হচ্ছে আপনাদের সিজিপিএ থাকতে হবে 3.9। আরেকটা KPI হতে পারে ব্যাক টু ব্যাক 4টা সেমিস্টার 3.9 পেতে হবে। এগুলো হচ্ছে KPI। আপনি যখন 3.9 পাবেন, 4টা সেমিস্টার ধরে কন্টিনিউ 3.9 পাবেন, তখন এসে আপনি আমাকে বলতে হবে ওকে গিভ মি দ্য স্কলারশিপ। আমি তখন আপনাকে স্কলারশিপ দিয়ে দিব। ঠিক তেমনি অর্গানাইজেশনের KPI আছে প্রমোশন পাওয়ার জন্য, বেতন ইনসেন্টিভ পাওয়ার জন্য, কিন্তু এই KPI গুলো ফুলফিল করতে হয়। ঠিক আছে, বলে দেয় তোমাকে এটাই অ্যাচিভ করতে হবে, এই টার্গেট অ্যাকমপ্লিশ করতে হবে। সেলস জন্য একটা কমায় আছে, একটা অর্গানাইজেশনে KPI একই রকম হবে। ঠিক আছে, তো এই KPI গুলো অ্যাচিভ করলে কি হবে? ধরে নেওয়া হবে আপনি এক্সেলেন্ট পারফর্মার, এক্সেলেন্ট এমপ্লয়ি, আর সাথে সাথে আপনাকে প্রমোশন দিয়ে দিবে বা আপনার ইনসেন্টিভ যেটাই চান সেটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা করলাম পারফরম্যান্স অ্যাপ্রেজাল, তারপর আমরা কি করব? হোয়াটস নেক্সট আফটার
পারফরম্যান্স ম্যানেজমেন্ট আমরা কি করব? এখানে একটু এলোমেলো করে দেওয়া আছে, বাট আপনারা বলেন। Compensation and benefit. আচ্ছা, compensation and benefit এর মধ্যে what are the areas to cover? স্যালারি। এখন স্যালারি কেমন হবে বলেন দিই, কিভাবে বুঝবেন কার স্যালারি কত হবে? বেসিক স্যালারি গ্রেড অনুযায়ী হবে। আপনি মনে করেন আপনি একটা সার্কুলার দিয়েছেন, হ্যাঁ, ওখানে আপনি লিখেছেন যে যাদের 1 বছর এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো এখানে ধরেন কোনো ফ্রেশার অ্যাপ্লাই করলো, তারপর এক্সপিরিয়েন্স নাই কিন্তু ভালো ক্যান্ডিডেট ভালো, তো তাকে কি আপনি ওই বেতনটা দিবেন যেটা এক্সপিরিয়েন্স মানুষকে দিতেন? No. তারপরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করি, ধরেন 1 বছর এক্সপিরিয়েন্স চেয়েছেন, পেলেন 7 বছর এক্সপিরিয়েন্স সহ একজন ক্যান্ডিডেট, ওকে কি আপনি 1 বছর এক্সপিরিয়েন্স যে রেমিনারেশনটা অফার করতেন ওটা কি দিতে পারবেন? না। জীবনে আসবে? টাকা অবশ্যই বেশি দিতে হবে। সো কম্পেনসেশন এন্ড বেনিফিট কিভাবে আমরা কি করব? মার্কেট ভ্যালু দিয়ে, ঠিক আছে, যে একটা এমপ্লয়ি যদি সার্টেন সর্ট অফ এক্সপিরিয়েন্স থাকে ওকে কেমন আমরা পে করব, প্লাস অন্যান্যরা কিরকম পে করছে। এখন কেউ যদি পে করে 1 লাখ টাকা, সেখানে কি আমি 20,000 টাকা দিয়ে পারবো কাউকে অ্যাফোর্ড করতে? নেভার। আমার কাছে কেন আসবে? সো আমাকে মার্কেট ভ্যালুটা দেখতে হবে এবং আমাকে এক্সপিরিয়েন্স ওয়াইজ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওয়াইজ এটা কিন্তু আপ ডাউন করবে। দেয়ার ইজ নো ফিক্সড স্কেল। ওকে, এন্ড কম্পেনসেশন বেনিফিটের মধ্যে কিন্তু কম্পেনসেশন কথাটা শুনলে কি মনে হয় জানেন? শুধু বেতন। আসলে না, এর মধ্যে আরো দেয়ার আর লট অফ থিংস। কি হতে পারে বলেন? আর কি হতে পারে বেতন ছাড়া? হাউস রেন্ট, ভেরি গুড। দেন ইনসেন্টিভ, বোনাস, কনভেন্স অ্যালাউন্স, বোনাস, তারপর আর medical house rentals, then yes, medical items is very good example. ফুড অ্যালাউন্স, রাইট, তারপর অফিস থেকে একটা গাড়ি দিতে পারে টু পিক এন্ড ড্রপ, ট্রান্সপোর্ট, ঠিক আছে। These are all counts within the compensation package. Compensation does not only mean money. Compensation শুনলে মনেই হয় কি শুধু টাকা না। Compensation বলতে টাকা সহ সব জিনিস, যেটা কিনা আপনাকে অর্গানাইজেশন থেকে দিচ্ছে সবকিছু আপনার কম্পেনসেশন। ফ্রি মেডিকেল সার্ভিস, হ্যাঁ, ফ্রি মেডিকেল সার্ভিস দিতে পারে, বা আপনি হয়তো অফিসেই কোনো ধরনের ইনজুরি হলে ওটা বিল দিয়ে দিতে পারে, ডক্টরের বিল, এই সব, ঠিক আছে। ইভেন ইন্স্যুরেন্স, হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স আছে, তারপর স্পাউসের কিছু হলে সেটা দিচ্ছে, বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছে, এগুলো এরকম অনেক রকম হতে পারে। এক একটা অর্গানাইজেশন এক এক রকম পার্কস দিয়ে থাকে। ইভেন কিছু কিছু অর্গানাইজেশন জানেন পার্কিং ফ্যাসিলিটি দেয়, কিছু কিছু অর্গানাইজেশন সুপার শপ ফ্যাসিলিটি দেয়, মার্কেট থেকে কম প্রাইসে ভাউচার দিয়ে দেয়, ভাউচার দিয়ে দেয়, অনেক রকম আছে। তারপর অনেক বড় বড় অর্গানাইজেশন কি করে, আপনি ভালো পারফর্ম করেছেন ধরেন, কি করবে, আপনাকে একটা দুটো টিকেট দিয়ে দেবে, তুমি তোমার স্পাউস নেই, তুমি জায়গা থেকে একসাথে ঘুরে আসো, হ্যাঁ, ভ্যাকেশনে যাও, ঠিক আছে। তো এগুলো সবই কম্পেনসেশন এন্ড বেনিফিটস এর আন্ডারে আসবে। ওকে, তো কম্পেনসেশন এন্ড বেনিফিট যখন ভালো হবে তখন কিন্তু এমপ্লয়ি মোটিভেটেড ফিল করবে, ঠিক আছে। এখান থেকে আসছে মোটিভেশন এন্ড মেইনটেনেন্স। ওকে, মোটিভেশন এন্ড মেইনটেনেন্স। মোটিভেশনের জন্য সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে, দেখতে হবে আমার কোন এমপ্লয়ি কিরকম, যে যতটুকু ডিজার্ভ করে তাকে ততটুকু দিয়ে আমাকে মোটিভেট করতে হবে। এন্ড আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কি পারফর্মার, দ্য স্টার পারফর্মার। হ্যাঁ, কে স্টার পারফর্মার? স্টার পারফর্মার যে তাকে সবার আগে আইডেন্টিফাই করে তাকেই কিন্তু বেতনটা খুব আর্লি বাড়াতে হবে, বা সে যে ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করছে সেগুলো প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু তাকে আমরা মেইনটেইন করতে পারবো না। আরেকটা যার মধ্যে ইউজ করা যায় রিটেনশন। রিটেনশন মানে জানেন? রেখে দেওয়া, রাইট, চলে না যায়, রাইট। এখন রিটেনশন এখন রেখে দেবেন কি, ওকে কি দৌড়ে দিয়ে রেখে দেবেন? নো, বেনিফিট দিয়ে রাখতে হবে, বেনিফিট দিয়ে রাখতে হবে, বিকজ সুবিধা দিয়ে রাখতে হবে, রাইট। এবং যখন আপনি দেখবেন যে আমাদের অর্গানাইজেশন কেন লাইফের প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি এভরিথিং ইজ বেসড অন গিভ অ্যান্ড টেক, ঠিক আছে। ও যখন এত এফর্ট দিচ্ছে, ও যদি ইন রিটার্ন সমান না পায়, ও থাকবে না এখানে। তো আপনি যখন একটা এমপ্লয়ি যখন দেখবে যে না আমার অর্গানাইজেশন ইজ ভেরি মাচ টেকিং কেয়ার অফ মি, আমি যতটুকু সার্ভিস দিচ্ছি আমাকে ততটুকু ফ্যাসিলিটি দিচ্ছে, তখন দেখবেন ওই অর্গানাইজেশনটার প্রতি ওর একটা লয়ালটি জন্মাবে। তখন কি হবে, ও আর ভালো অফার পেলেও ও যাবে না। এই যে একটা মায়া, একটা লয়ালটি, একটা কমিটমেন্ট ক্রিয়েট করা, এটা কিন্তু ওভার টাইম হবে, এবং এটা কিন্তু অ্যাজ আ এইচআর ম্যানেজার আপনাকেই করতে হবে। এখানে আরো বিষয় আছে, আরেকটা হচ্ছে লেবার রিলেশন। আপনি অফিসে যান কাজ করতে, আই নো, বাট নিশ্চয়ই 9টা থেকে 5টা পর্যন্ত টানা কাজ করেন না। উই আর নট মেশিনস, রাইট? 9 to 5 কিন্তু আমরা টানা কাজ করি না, করেন
দেখি কেউ? না, ইম্পসিবল। সম্ভব না। হ্যাঁ, কি করেন তাহলে? কলিগের সাথে গল্প করেন না? করেনই তো, কিন্তু সবার সাথে কিন্তু করেন না। দুই একজন এরকম থাকে যার সাথে একটা মেন্টালিটি ম্যাচ হয়, আপনি কিন্তু তার সাথে কথাবার্তা বলেন। সো ওয়ার্ক প্লেসে এরকম এক দুটা কলিগ থাকতেই হবে, না হলে ওই ওয়ার্ক প্লেস আপনার ভালো লাগবে না। তারপরে মনে করেন কোন একটা কলিগ যার সাথে আপনার একদম ভালো লাগছে না, আপনি দেখবেন হয় আপনি চাকরি ছাড়বেন, নাহলে ওই কলিগটা চাকরি ছাড়বে, বিকজ আপনাদের ডিপার্টমেন্টের মধ্যে কোনো হারমোনি নাই, ইউনিটি নাই। আপনি ঢুকেন তো আপনার কলিগ বের হয়ে যাবে দরজা দিয়ে, বা সে আসলে আপনি তাকে ইগনোর করে চলে যাচ্ছে। এটা কিন্তু একটা ওয়ার্ক প্লেসের কালচার হতে পারে না, এবং ওই ডিপার্টমেন্ট থেকে কখনোই ভালো কোনো আউটপুট আসবে না। কারণ কি জানেন, আপনি তো অনেক ভালো পারফর্ম করবেন, আপনার কলিগটা কিন্তু আপনাকে একদম আপনি যদি উপর উঠতে না পারেন সেই ব্যবস্থা করবে। সেম আপনার ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? জাতীয় খেলায় নিয়ে যাবে হার্ডি। And this is why the diversity and inclusion is important for about this. And to adjusting with the diversified culture is even more important. আমি ডাইভার্সিটি নিয়ে বসিয়ে রাখলাম, কিন্তু কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা শিখালাম না, তাহলে কিন্তু হবে না। অ্যাডজাস্ট করতে পারাটা, এই জন্য কিন্তু আমরা ইউনিভার্সিটিতে গেলে দেখবেন সবার আগে একটা ধাক্কা লাগে, তাই না? স্কুল কলেজ পর্যন্ত সবাই একই রকম। যখন ইউনিভার্সিটি যাবেন দেখবেন আরে এক একজন তো একই জায়গা থেকে আসছে, কিন্তু পড়ছেন কিন্তু একই জায়গায়। যে অ্যাডজাস্ট করাটা, হ্যাঁ, বা আপনার সাথে যে অন্য ব্যাকগ্রাউন্ডে একটা মানুষও পড়তে পারে, এই যে আপনি এটাকে অ্যাগ্রি করছেন, এই জিনিসগুলো শিখতে হবে। আর যদি ওয়ার্ক প্লেসে কারোর সাথে খারাপ রিলেশন হয়ে যায়, ট্রাস্ট মি আপনি ওখানে থাকতে পারবেন না, আপনার ওই ওয়ার্ক প্লেস ভালো লাগবে না কোনো না কোনো কারণে। তবে এখানে আমাদেরও দোষ আছে, আমরা অনেক তাড়াতাড়ি মানুষকে জাজ করি, এটাও ঠিক না, ঠিক আছে? একটা মানুষকে দেখে হয়তো মনে হতে পারে ওর একটু মুডি বা কথা বলে না, এমন হতে পারে যদি ইন্ট্রোভার্ট। আপনি অ্যাপ্রোচ করেন, কথা বলে দেখেন, তারপরে যে একটু মিশে দেখেন, তাহলে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু না ফাইনালি কেমন এটা মানে বোঝার জন্য একটু সময় নেওয়া যায়, যেতে পারে। বাট আমরা কি করি, আমরা একেবারে জাস্ট উইদিন ফার্স্ট ইমপ্রেশনে আমরা একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছে যাই যে ওর সাথে আমার হবে না। এরকমও কিন্তু আছে, জানেন, যেরকম বলে ওর সাথে আমার হবে না, লাস্টে গিয়ে দে টার্ন ইনটু ভেরি গুড ফ্রেন্ডস, এরকমও কিন্তু হয়। সো টাইম দিবেন একটু, একদম শুরুতে আমরা কারো জাজমেন্টে গিয়ে আমরা জাম্প করবো না, ঠিক আছে? তাহলে ভুল হতে পারে। আর ওয়ার্ক প্লেসে চেষ্টা করতে হবে সবার সাথে একটা মিনিমাম ভালো রিলেশন মেনটেন করা। আচ্ছা, একটা খুবই পপুলার, অনেক কিছু মনে পড়ে যায় আসলে এগুলো পড়াতে গেলে, একটা খুবই পপুলার, আমি যদি বলি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কলিগস কান্ট বি ফ্রেন্ডস। ডু ইউ এগ্রি? Yes. You agree? Why? Justify your statement. Because there can be an element of jealousy within the department, one of the main reasons. Okay, yes. But if these are not working in the same department, and one is working here and another is working here, then it's okay. Then it's There is a okay. difference. But in the same department, In the same department, same gas, it is difficult. Under the same boss, it is difficult. under one roof, it's difficult. Under one roof, you are my boss and his boss also, you will create differentiation. He will be jealous of me, I will also. It is natural. Okay. Any other statements? কেউ একটু এটা বলেন, ফরে কথা বলেন, এই জন্য ওরা হ্যান্ডশেক করছেন, বিকজ দে থিঙ্ক দ্য সেম। আপনারা একটু বলেন, কার কি মনে হয় যে কলিগকে আসলে ফ্রেন্ড হতে পারে? পারে না? জেলাসি কাজ করে। আচ্ছা, আর জি অবশ্যই পারে। মানে সকল কলিগ ফ্রেন্ডস হতে পারে না, তবে অনেক কলিগের ভিতরে এমন অনেক কলিগ আমি পেয়ে যেতে পারি যাদের সাথে আমার কথাই মেলে, বা সে আমাকে কেয়ার করতেছে, জানতে চাচ্ছে, আমি তাহলে কি সেই আপনার কলিগ হয়ে গেল না? সেটা কলিগ ফ্রেন্ড দুটোই হয়ে গেল। No, ma'am, during my 22 years, we have 42 years of service, colleagues are friends, but they cannot be personal friends. There are categories of friends. Official friends, there are categories of friends. There is a circle of personal friends, business friends, colleagues, but you cannot share each and everything with your colleagues. You will be harmed by someone. Because But with personal friends, you can share everything. Things get turned wrong eventually. এটাও ঠিক, the tables can turn. আর তো কথা হচ্ছে যে আমরা বেশি ক্লোজ হলে বা আসলে মানে আপনি তো ফ্রেন্ডের সাথে ক্লোজিং হবেন, তাই না? হ্যাঁ, যখন আপনার কলিগ আপনার সাথে বেশি ক্লোজ হবে, তখন এই কাজের বাইরেও মানসিক একটা শান্তি পাবেন, অনেক কিছু শেয়ার করতে পারবেন।
মানে আনফরচুনেটলি কি হয় হ্যাঁ এটা হয় না। কেন হয় না জানেন? কারণ হয় কি আপনি আপনার কলিগ নিশ্চয়ই সেম পজিশনে আছেন, ধরেন প্রমোশনের টাইম তখন কি হবে বলেন? আপনার প্রমোশন হলো like he is graduate, I am masters. His performance is better than me. We are colleagues. We are working under the then you married. Can we be friends? No, never. There is no chance. How can we be friends? আসলে ভালো ফ্রেন্ড হয় তাহলে কিন্তু যে প্রমোশন আমি বলি স্টার্টিং কিন্তু উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যদি এরকম হয় আপনি এক ডিপার্টমেন্টে আপনার ফ্রেন্ড আরেক ডিপার্টমেন্টে, সে আপনার কলিগ কিন্তু, তাই না? কিন্তু সে আরেক ডিপার্টমেন্টে, ইউ আর নট আন্ডার দ্য সেম রুফ বা সেম ডিপার্টমেন্টে নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্য সেম বস, দেন ইটস ওকে। এই কাইন্ড অফ কম্পিটিশন যদি না থাকে তখন হয়তো এটা তখন ওকে। By designation, ma'am is assistant professor. There are other lecturers. Senior assistant. Sir, there are other lecturers. Can they be equal to ma'am? Ma'am is by designation assistant professor. I am just saying ma'am. No, it's okay. Just It's fine. like It's fine. It's fine. Can lecturer be equal to assistant professor? Tell me. They are colleagues. Will they tolerate ma'am is coming today and she becomes head of department? It is possible. There is no, you can say it is not impossible. It can. If ma'am becomes head of department, Allah will, if Allah will, then you marry. Will they be friend of ma'am? সব ফ্রেন্ড এনিমি হয়ে যাবে তখন ইভেন্চুয়ালি, যে কজন থাকবে সেগুলো Will they be friend of ma'am? আমি একটা এনিমির ভিতরে কি টেকা যাবে? হ্যাঁ হ্যাঁ টিকতে হবে, বিকজ আপনি হচ্ছে সেই মাইন্ডসেট আপনার রাখতে হবে যে আমি এনি ঝড়ঝাপটা যেটাই হোক আই হ্যাভ টু বি ইন মাই চেয়ার, ঠান্ডা মাথায় কুল হেডেডলি আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। এখন কথা হচ্ছে যে এটা ভেরি ন্যাচারাল, মানুষের মধ্যে জেলাসিটা আল্লাহ দিয়ে দিয়েছে, উই কান্ট ডিনাই দ্যাট, আমরা ওটা থেকে ভাবতে পারবো না, ঠিক আছে? জেলাসি আছে, কিন্তু ওটাকে লজিক দিয়ে সামলাবেন। যখন দেখবেন আপনার কোনো কলিগ প্রমোশন পেয়েছে, হয়তো আপনার ফ্রেন্ড যান, আপনার ফ্রেন্ড প্রমোশন পেয়েছে, আপনি পাননি, আপনি তখন লজিক খুঁজবেন যে ওর কি আছে যেটা আমার নাই, ডেফিনেটলি ইউ উইল গেট অ্যান অ্যানসার। আর একটা বিষয় মনে হচ্ছে যে এই যে আমরা ইমোশনালি কোনো কিছু ডিল না করে প্রফেশনালি ডিল করা হচ্ছে। অফকোর্স আমরা ইমোশনালি ডিল করতে চাই, এখানেই ভুল করে আমরা যেমন এই যে আপনার একটা ফ্রেন্ড ধরেন অফিসে, ঠিক আছে, আপনি ও তো আপনার কলিগ, রাইট? কি হবে যখন তার সাথে আপনার ফ্রেন্ডশিপ হবে, আপনার বিভিন্ন এক্সপেকটেশন হবে তার উপর থেকে। আচ্ছা ও তো আমার এই কাজটা করে দিতেই পারতো, আচ্ছা ও তো আমার এই ফাইলটা দেখে দিতেই পারতো, কেন দিল না? ও আমাকে কেন বললো না এটা? ও না আমার ফ্রেন্ড, ও তো আমার কলিগ না। হ্যাঁ, আবার ওর সামনে গিয়ে যদি বলেন যে হ্যাঁ তুমি তো আমার কলিগ, তখন ও মাইন্ড করবে না, আমি তো তোমার ফ্রেন্ড। সো এই ঝামেলাতে যাবেন না, মাথায় সেট করে নেন কলিগস ক্যান নেভার বি ফ্রেন্ডস। Can be enemies. What enemy? এনিমি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বাট হ্যাঁ এটা বলতে পারে চাকরি ছেড়ে দিলেন, অন্য কোথাও চলে গেলেন, এক্স কলিগকে ফ্রেন্ড বানাতে পারে। এক্স কলিগস ক্যান বি ফ্রেন্ডস। Yes, also this experience. Can be Very friends. much of friend now. ইভেন যদি ইফ আল্লাহ যদি চান তাহলে সব সম্ভব, আপনার একটা কলিগ আপনার ফ্রেন্ডও হয়ে যেতে পারে। ইভেন এখন তো হাজব্যান্ড বলবে, কলিগ তো হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে, তাই না? Unless colleagues are on the same position, they are friends. If one is promoted, then is on the Yes, same there is position. প্রমোশনের পরে টেবলস ক্যান টার্ন, ঠিক আছে? প্রমোশনের পরে একেবারে সব উল্টাপাল্টা হয়ে যাবে। যদি দুজনের একসাথে প্রমোশন হয় তাহলে তো ভালো, আল্লাহই চাচ্ছে আপনারা প্রোটেকশনে থাকেন, কিন্তু যদি না হয় দেন শেষ ফ্রেন্ডশিপ এন্ড। সো কিছু হ্যাঁ ওরকমই বলতে, কারণ কি হবে জানেন, আপনার ফ্রেন্ডই তখন বলবে যে ও তো একটা ফাঁকিবাজ ছিল, ওর এই কাজটা তো আমি করে দিয়েছিলাম, যার কারণে প্রমোশনটা হয়েছে, আমার হয় নাই। হ্যাঁ, তখন আপনার বিভিন্ন একবারে কমন বিষয়। একদম কম। একবার সফটওয়্যারটা আমি শিখেছি, আমার থেকে সে বেশি জানে। হ্যাঁ 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 সেটাই। সেই রিপোর্টটা ভালো করবো। ভালো করলে আমি তো করতে পারবো, তো আমারটাই দেখেছে, আমারটাই ডেমো হিসেবে কপি করেছে। দিস আর দ্য থিংস, ওকে? সো এই লেবার রিলেশনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের লেবার রিলেশনটা ভালো হতে হবে, একটা ওয়ার্ক প্লেসে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকতে হবে। আপনি এমন হতেই পারে আপনার কাউকে পছন্দ হচ্ছে না, কিন্তু প্লিজ এটাকে বুঝতে দিবেন না কাউকে। যাকে পছন্দ হচ্ছে না তার সাথে হাই হ্যালো পর্যন্ত থাকে, এর বেশি রিলেশন করার দরকার নেই বা কথা বলার দরকার নেই। কাজ করতে যাচ্ছেন করবেন, সবার সাথে কথা বলার চেষ্টা করবেন, কাউকে ভালো না লাগলে হ্যাঁ। আর নিজের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, যত কম শেয়ার করবেন তত বেশি আপনি সেফ, ঠিক আছে? এটা ওয়ার্ক প্লেসে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন,
everywhere. The less you share, the more you are safe. ঠিক আছে? So কম কম শেয়ার করবেন। আচ্ছা টাইম কি শেষ ক্লাস টাইম? না আচ্ছা আমি জাস্ট দেখিয়ে বলে সাইডে কি আছে। Just share with yourself when you go. ওকে তাহলে আমি নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দিবেন আর শো ইউ দিস মডেল। এই মডেলটা আমরা করব মডেলটা। ঠিক আছে? মডেল অ্যাক্টিভিটি মডেল আমি আপনারা লিখে নেন দিস ইজ কল্ড দ্য মডেল অফ ইন্টারন্যাশনাল HLM। মডেল অফ ইন্টারন্যাশনাল HLM। মডেল অফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল HLM। এটা নেক্সট ক্লাসে পড়াবো। আমি যদি ভুলে যাই আমাকে প্লিজ লেট মি